কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির বা দক্ষিণেশ্বর কালীবাড়ি। এই দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই রয়েছে আদ্যাপীঠ মন্দির। আজ আপনাদের ঘুরে দেখাবো প্রথমে দক্ষিণেশ্বর মন্দির, পরে আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বর মন্দির ও আদ্যাপীঠ মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি কিভাবে আসবেন এই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আসার জন্য ট্রেনে করে, মেট্রো করে অথবা বাসে করে চলে আসুন দক্ষিণেশ্বর। যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনের এই রাস্তাটি দিয়ে সামনে গেলেই রয়েছে রাসমণি স্কাইওয়ার্ক। যারা মেট্রো করে আসবেন তারা চলে আসুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে আসুন রাসমণি স্কাইওয়ার্কে। যারা বাসে করে আসবেন তারা দক্ষিণেশ্বর বাস স্টপে নেবে সামনেই দেখবেন স্কাইওয়ার্কের সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উঠে আসুন স্কাইওয়ার্কে। আমি এখন রয়েছি রানী রাসমণি স্কাইওয়ার্কের উপরে, আর এই রানী রাসমণি স্কাইওয়ার্কের উপর দিয়ে হেঁটে যাওয়ার পথেই রয়েছে অনেক পুজো সামগ্রিক দোকান, রয়েছে পুজোর অনেক ডালার দোকান। আপনারা চাইলে এখান থেকেও পুজোর ডালা কিনে নিতে পারেন। এই পুজোর ডালার দোকানগুলিতে আপনারা 31 টাকা থেকে 500 টাকার মধ্যে পুজোর ডালা পেয়ে যাবেন। স্কাইওয়ার্ক দিয়ে হেঁটে আসার পর সামনেই পড়ল অনেক বসার চেয়ার, আপনারা চাইলে এখানে কিছুটা বসতে পারেন। আমি এখন স্কাইওয়ার্ক থেকে নিচয় নেমে যাব, আর নিচয় যাওয়ার জন্যই রয়েছে সামনে এক্সকেলেটর বা চলমান সিঁড়ি। এক্সকেলেটর বা চলমান সিঁড়ি দিয়ে নেমে আসতেই সামনেই পড়ল দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই সামনে এগিয়ে আসতেই বাঁহাতে পড়ল একটি গাড়ি পার্কিং এরিয়া। আপনারা যারা 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন তারা এই গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে পারেন। এই গাড়ি পার্কিং এরিয়ার মধ্যেই রয়েছে পুরুষ এবং মহিলাদের শৌচালয়। পার্কিং এরিয়া থেকে বাইরে বেরিয়ে পার্কিং এরিয়ার সামনে ও রাস্তার ঠিক ডান দিকের দেয়ালের উপরে আঁকা আছে সুন্দর একটি রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। ছবির নিচে লেখা আছে যত মত তত পথ। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। মন্দির যাওয়ার পথেই বাঁদিকে পড়ল ব্যাগ, জুতা, মোবাইল রাখার কাউন্টার। আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এই জিনিসপত্রগুলি এই কাউন্টারে রাখতে পারবেন। মোবাইল রাখার জন্য 3 টাকা চার্জ, জুতো রাখার জন্য 6 টাকা এবং ব্যাগ রাখার জন্য 10 টাকা। মূল মন্দিরে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশ কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সামনের এই রাস্তাটি দিয়ে মন্দির যাওয়ার পথের সামনেই রয়েছে সিকিউরিটি চেকিং। এই সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরই আপনি মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন। আপনারা যদি স্কাইওয়ার্কের ওখান থেকে পুজোর ডালা না নিয়ে থাকেন তাহলে আপনারা মূল মন্দিরের এখানে এসেও পুজোর ডালা পেয়ে যাবেন। এই যে স্বামী বিবেকানন্দের যে মূর্তি, এই মূর্তির পিছনেই রয়েছে পুজো সামগ্রিক ডালার দোকান। আপনারা চাইলে এখান থেকেও পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারেন। এখানে 51 টাকা থেকে 1001 টাকার মধ্যে পুজোর ডালা পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরের সমগ্র মন্দির চত্বরটি খুব সুন্দর করে সাজানো। সালটা 1847। রানী রাসমণি কাশী যাবেন বলে ঠিক করেন। যেদিন তিনি যাত্রা শুরু করবেন ঠিক তার আগের দিন রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, সেই মূর্তিতেই আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গার তীরে জমি কিনে মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। মন্দির থেকে বাইরে বেরিয়েই বাঁদিকেই রয়েছে রানী রাসমণির একটি মন্দির। রানী রাসমণি মন্দিরের ঠিক ডান দিকে তাকালেই দেখতে পাবেন
প্রজ্ঞাতীর্থ পাঠাগার। এই প্রজ্ঞাতীর্থ পাঠাগার থেকে আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ পেয়ে যাবেন। এই পাঠাগার সকাল 11:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। পাঠাগারটি শুধু বুধবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। গঙ্গার দিকের রাস্তাটি দিয়ে যাওয়ার পথেই ডান দিকে পড়ল নহবতের দক্ষিণ ভাগ। এখানেই একতলায় থাকতেন সারদা দেবী। এই সারদা দেবীর ঘর এখন মন্দির। নহবতখানার বাঁদিকের রাস্তাটি দিয়ে চলে গেলে রয়েছে দক্ষিণেশ্বরের 1 নম্বর গঙ্গার ঘাট, আর নহবতখানার ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে রয়েছে দক্ষিণেশ্বরের 2 নম্বর গঙ্গার ঘাট। শুধুমাত্র এই 2 নম্বর ঘাটেই রয়েছে মহিলাদের জামাকাপড় ছাড়ার ঘর। দক্ষিণেশ্বর মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীকালে 1857 সাল থেকে 1858 সাল ঈশ্বর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্ররূপে বেছে নেন। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। এই সামনের যে ঘরটি দেখছেন, এই ঘরটি হল রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। গঙ্গার ধার বরাবর করা আছে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সুসজ্জিত একটি বাগান, আর এই বাগানের মধ্যে রয়েছে অনেক মূর্তি, যা গঙ্গার পার্কে আরও সুন্দর করে তুলেছে। দক্ষিণেশ্বরের 1 নম্বর গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় বাঁদিকেই দেখতে পাবেন 8 চালা বিশিষ্ট দ্বাদশ শিব মন্দির। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে, এই নাট মন্দিরের ডান দিকেই রয়েছে একটি ভোগ প্রসাদের কুপন কাউন্টার। এই কাউন্টার থেকে আপনারা সকাল 9টার সময় এসে কুপন সংগ্রহ করে নিতে পারেন। কুপন দেয়া হয় প্রতিদিন মাত্র 200টা করে, শনি ও রবিবার 300টা করে কুপন দেয়া হয়। কুপন মূল্য 100 টাকা। ভোগ গ্রহণ করার সময় হলো 1টা থেকে। এছাড়াও সিংহদুয়ার দিয়ে বাইরে বেরোনোর একটু আগেই, অর্থাৎ গাড়ি পার্কিং এরিয়ার ঠিক উল্টো দিকেই রয়েছে ফুড প্লাজা বা ভোজনালয়। পুজো দেওয়ার পর আপনারা খাওয়া দাওয়া করতে চাইলে এই ভোজনালয় থেকেও খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। দক্ষিণেশ্বর মন্দির দর্শন করা হয়ে গেল, এবার যাচ্ছি আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির যাওয়ার জন্য এখন চলে এলাম দক্ষিণেশ্বর রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে। এই মন্দিরটি হলো দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে থেকেই যাচ্ছে টোটো। এই টোটো ধরে চলে যাব এখন আদ্যাপীঠ মন্দির। টোটোয় ভাড়া পড়লো 10 টাকা, সময় লাগলো 5-6 মিনিট মতন। আর এখন আমি পৌঁছে গেলাম আদ্যাপীঠ গেটের একদম সামনে। আদ্যাপীঠ মন্দিরের মেন গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে পুজো সামগ্রিক ডালার দোকান। আপনারা পুজো দিতে চাইলে পুজোর সামগ্রী ও পুজোর ডালা এখান থেকে পেয়ে যাবেন। আদ্যাপীঠের মেন গেট দিয়ে প্রবেশ করেই সামনেই পড়ল একটি মঞ্চ। মঞ্চের সামনে করা আছে সুন্দর একটি দাঁড়িয়ে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তি। এই মঞ্চের ডান দিকের রাস্তাটা দিয়ে গিয়ে সামনেই রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। 4 চাকা গাড়ির জন্য ঘন্টা পিছু 20 টাকা নেওয়া হয়, আর 2 চাকা বাইকের জন্য ঘন্টা পিছু 10 টাকা নেওয়া হয়। এই গাড়ি পার্কিং এরিয়া থেকে সামনের দিকে একটু এগিয়ে গিয়েই রয়েছে জুতো রাখার ঘর। 2 টাকার বিনিময়ে আপনারা এখানে জুতো রাখতে পারেন। মঞ্চের বাঁদিকের রাস্তাটি দিয়ে সামনের দিকে একটু এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে চোখে পড়বে আদি মন্দির। এই আদি মন্দিরে পূজিত হন রামকৃষ্ণ, আদ্যামা ও রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আদি মন্দিরের দরজা প্রায় সব সময়ই খোলা থাকে, কিন্তু মেন মন্দিরের ক্ষেত্রে তা নয়। মেন মন্দির খোলা থাকে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যায় 6:30 থেকে 7টা পর্যন্ত। মেন মন্দির দর্শনার্থীদের জন্য এই দুবারই শুধু খোলা হয়। এটি হলো আদ্যাপীঠের নাট মন্দির। মন্দিরের পুজোর সময় এই নাট মন্দিরের সামনে বসেন মহিলারা ও নাট মন্দিরের পিছনে বসেন পুরুষরা। এই নাট মন্দির থেকেই পুজোর সময় দর্শন করে নিতে হয় আদ্যামাকে। আদ্যাপীঠের নাট মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে আদ্যাপীঠের মেন অফিস। আপনারা যদি এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে অফিসের ভোগ প্রসাদের কুপন কাউন্টার থেকে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে
কুপন কেটে নিতে পারেন। কুপন মূল্য 80 টাকা এবং 7 বছরের নিচে হলে কুপন মূল্য 40 টাকা। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার সময় হলো 11টা 45। ভোগ প্রসাদের কাউন্টারের ঠিক উল্টো দিকেই রয়েছে আদ্দামাকে পুজো দেওয়ার একটি কাউন্টার। এই কাউন্টারে এসে 10:30টার মধ্যে পুজো দেবেন এবং 11টা 10 মিনিটে এসে পুজোর প্রসাদ গ্রহণ করে নেবেন এই কাউন্টার থেকেই। আপনারা যদি মোমবাতি ও ধূপ জ্বালাতে চান তাহলে মন্দিরের সামনেই করা আছে ধূপ এবং মোমবাতি স্ট্যান্ড। আপনারা এখানে ধূপ এবং মোমবাতি জ্বালাতে পারেন। নাট মন্দিরের পিছনেই রয়েছে মঞ্চ, আর মঞ্চর ঠিক ডান দিকেই রয়েছে অনেকগুলি মন্দির। প্রথমেই রয়েছে শিব মন্দির, তারপর রয়েছে তারা মায়ের মন্দির, তারপর রয়েছে জগন্নাথ মন্দির, তারপর রয়েছে দুর্গা মন্দির। আদ্দামায়ের মন্দিরের ঠিক পাশেই দেওয়া আছে সারা বছরের তিথির চার্ট। এই তিথিগুলিতে আদ্দামায়ের মন্দির সারা দিন খোলা থাকে। আপনারা চাইলে তিথির এই চার্টটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আদ্যাপীঠ মন্দিরের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে ভোলে মহেশ্বর মন্দির, আর ভোলে মহেশ্বর মন্দিরের মধ্যেই রয়েছে একটি নিম গাছ। এটি হলো বাবা ভোলে মহেশ্বর। মহেশ্বরের পাশেই রয়েছে নন্দী মহারাজ, আর ভোলে মহেশ্বরের পাশেই রয়েছে নিম গাছ। এই নিম গাছে অনেকেই সুতো বেঁধে মানত করে গেছেন। ভোলে মহেশ্বরের মন্দির দর্শন করে এবার যাব যুগল মন্দির দর্শন করতে। রাস্তা দিয়ে যুগল মন্দিরের দিকে যাওয়ার সময় রাস্তার বাঁ দিকেই পড়ল পুরুষ ও মহিলাদের শৌচালয়, আর এই শৌচালয়ের পাশেই রয়েছে হাত মুখ ধোয়ার জল ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। যুগল মন্দিরের ঠিক বাঁ দিকেই করা আছে একটি সাদা শিবলিঙ্গ। আমি এখন এই সামনের রাস্তাটা দিয়ে যাব যুগল মন্দির দর্শন করতে। রাস্তার বাঁ দিকে তাকালেই রয়েছে যুগল মন্দির। এখন যুগল মন্দিরের ভেতর প্রবেশ করে গেলাম, আর যুগল মন্দিরের ভেতরে রয়েছে অনেক বসার জায়গা। এখন দর্শন করে নিলাম রাধাকৃষ্ণের সুন্দর যুগল মূর্তিটি। যুগল মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে দুপুরের ভোগ প্রসাদের কক্ষ। প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যেতেই ডান দিকে পড়ল জুতো রাখার ঘর। এই জুতো রাখার ঘরে জুতো রেখে প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাবেন। প্রসাদ কক্ষে প্রবেশ করার জন্য রয়েছে দুটি লাইন, একটি হলো জেনারেল লাইন আর একটি হলো মহিলাদের লাইন। প্রসাদ কক্ষে প্রবেশ করেই ভোগ গ্রহণ করার জন্য করা আছে অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা। বসে পড়লাম দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য, আর ভোগ প্রসাদের মেনু স্ক্রিনে লিখে দিলাম। আদ্যাপীঠ মন্দির ও দক্ষিণেশ্বর মন্দির দর্শন করে আমার তো খুব ভালোই লাগলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ঠিকানায় অন্য কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।